আসসালামু আলাইকুম। আমি হাবিবা নাজরিন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বাংলা বিষয়ের শিক্ষিকা। আজকে আমি তোমাদের সামনে আবার হাজির হয়েছি বাংলার একটা গুরুত্বপূর্ণ প্রবন্ধ নিয়ে আলোচনা করার জন্য। তো আমাদের ক্লাসের শুরুতেই সবাইকে জানাই শুভেচ্ছা। যারা আজকে আমার ক্লাসের সাথে আছো, যেসব শিক্ষার্থীরা, তাদের সবাইকেই আন্তরিক শুভেচ্ছা। আশা করছি তোমরা খুব মনোযোগের সহিত পুরো ক্লাসটি দেখবে। তো আজকে ক্লাসের শুরুতেই আমার থাকছে প্রাবন্ধিক নিয়ে আলোচনা, এরপর থাকবে প্রবন্ধ নিয়ে আলোচনা। প্রবন্ধের শেষে আমরা আলোচনা করব আমাদের একটা নমুনা সৃজনশীল প্রশ্ন। এরপর নমুনা সৃজনশীল প্রশ্নের পর আমাদের মোটামুটিভাবে আজকের বিষয়টি শেষ হয়ে যাবে। আজকের বিষয়টি নিয়ে আলোচনা করার পূর্বে একটু দুটো লাইন তোমাদেরকে বলে নিচ্ছি। সেটা হচ্ছে আমাদের যে গত ক্লাস মানে পূর্বের পার্ট তোমাদের ছিল চিঠি, আবেদনপত্র, নিমন্ত্রণপত্র। তা আমি যতখানি তোমাদের যাচাই বাছাই করেছি বা আমাদের গত ক্লাসেও আমি এখান থেকে তোমাদের বেশ কয়েকটা এমসিকিউ আস্ক করেছি, তো তাতে বুঝতে পেরেছি যে তোমরা এ সম্পর্কে বেশ ক্লিয়ার একটা সেন্স নিয়ে ফেলেছো। এই জন্য আজকে এখান থেকে এমসিকিউ আস্ক করাটা আমি স্কিপ করে যাচ্ছি। তো আমি এখন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব প্রাবন্ধিক নিয়ে আলোচনা করতে। আমাদের আজকের আলোচনার বিষয় বাংলা ভাষার জন্মকথা। এই বাংলা ভাষার জন্মকথা লিখেছেন হুমায়ুন আজাদ। বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধটি নিয়ে আলোচনার পূর্বে আমরা হুমায়ুন আজাদকে নিয়ে কিছু আলোচনা করে নিব। ডক্টর হুমায়ুন আজাদ 1947 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার জন্মস্থান মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার রাড়িখাল গ্রামে। কর্মজীবনের শুরুতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপক হিসেবে নিয়োজিত ছিলেন। তিনি বাংলা ভাষা ও সাহিত্যের একজন গবেষক হিসেবে অনেক খ্যাতি অর্জন করেছিলেন। তার গবেষণা গ্রন্থগুলো হচ্ছে শামসুর রহমান, নিঃসঙ্গ শেরপা, বাক্যতত্ত্ব ইত্যাদি। তার কিশোর পাঠকদের জন্য রয়েছে আরও দুটি গ্রন্থ, সেগুলো হচ্ছে লাল নীল দীপাবলি, কত নদীর সরোবর। এছাড়াও তার কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে অলৌকিক স্টিমার, জলচিতাবাঘ। হুমায়ুন আজাদ 2004 খ্রিস্টাব্দে জার্মানির মিউনিখ শহরে মৃত্যুবরণ করেন। আবার বলে দিচ্ছি, হুমায়ুন আজাদ 2004 খ্রিস্টাব্দে জার্মানির মিউনিখ শহরে মৃত্যুবরণ করেন। শহরটির নাম তোমাদের মনে রাখতে হবে, মিউনিখ শহর। বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধটি হুমায়ুন আজাদের কত নদীর সরোবর বা বাংলা ভাষার জীবনী গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। এই প্রবন্ধে তিনি বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে আলোচনা করেছেন। এবারে আসা যাক মূল প্রবন্ধে। মূল প্রবন্ধটি শুরু করার আগে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে বাংলা ভাষার জন্মকথা এই প্রবন্ধটিতে বাংলার জন্ম কিভাবে হয়েছে বা একটা ভাষার জন্ম কিভাবে হয়েছে সে সম্পর্কে খুব সুন্দর করে বর্ণনা করা আছে। কোথা থেকে এসেছে আমাদের বাংলা ভাষা? ভাষা কি জন্ম নেয় মানুষের মতো? তাহলে প্রথমেই এখানে লেখক প্রশ্ন করেছেন যে আসলে আমাদের যে বাংলা ভাষায় কথা বলি সে ভাষাটি কোথা থেকে এসেছে? এই ভাষাটি কি আমরা মানুষ যেভাবে জন্মগ্রহণ করি সেভাবে জন্ম নিয়েছে, বা যেমন বীজ থেকে গাছ জন্মে তেমনভাবে জন্ম নেয় ভাষা? না, ভাষা মানুষ বা তরুর মতো জন্ম নেয় না। তরু শব্দ অর্থটি হচ্ছে গাছপালা। বাংলা ভাষা মানুষের মতো বা তরুর মতো জন্ম নেয়নি, কোনো কল্পিত স্বর্গ থেকেও আসেনি। তাহলে আমাদের এখন চিন্তার বিষয় যে ভাষাটি এসেছে কোথা থেকে। এখন আমরা যে ভাষায় কথা বলি 1000 বছর আগে তা ঠিক এমন ছিল না, 1000 বছর পরেও ঠিক এমন থাকবে না। ভাষার ধর্মই বদলে যাওয়া, লাইনটা অনেক ইম্পর্টেন্ট। ভাষার ধর্মই বদলে যাওয়া অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে চলে আসতে পারে। এখানে লেখক বলেছেন যে আসলে 1000 বছরের ব্যবধানে একটা নতুন ভাষার সৃষ্টি হয়। আমরা আজকে যেভাবে বাংলা ভাষায় কথা বলছি
হয়তোবা সেই ভাষাগুলো ধীরে ধীরে মানুষের মুখে মুখে পরিবর্তন হতে হতে এই পরিবর্তিত রূপটায় 1000 বছর পরে একটা নতুন ভাষার জন্ম দিবে। ঠিক এরকম 1000 বছর আগেও এই ভাষাটা হয়তোবা এমন ছিল না, অন্যরকম ছিল। মানুষের মুখে মুখে সেগুলো পরিবর্তন ঘটেই তারপর নতুন একটা ভাষার জন্ম নিয়েছে। তাহলে এখানে মনে রাখতে হবে যে 1000 বছরের ব্যবধানেই শুধুমাত্র একটা নতুন ভাষার জন্ম হতে পারে। তাহলে ভাষা ধর্মে বদলে যাওয়া মানেটা হচ্ছে যে ভাষা প্রতিনিয়ত পরিবর্তনশীল, এটার পরিবর্তন ঘটছে। যেমন আমরা ছোটোবেলায় ছোট বাচ্চাদেরকে বলতে শুনি তারা পানি খেতে চাবে বা পানি পিপাসা লেগেছে, পানিটাকে তারা বিভিন্ন নামে ডাকে। কেউ বলে মাম, মানে বিভিন্ন নামে তারা এই পানিটাকে বলে। তো দেখা যায় তাদের এই বলাতে তাদের কিন্তু মনের ভাব ঠিকই আমরা বুঝতে পারি যে তারা পানি খেতে যাচ্ছে। তো ধীরে ধীরে ওই শিশুটি যখন বড় হতে থাকে তখন কিন্তু তার এই ছোটোবেলাকার কথাগুলো ধীরে ধীরে পরিবর্তন হয়ে ধীরে ধীরে একটা পরিপূর্ণতা পায়। এই পরিপূর্ণ ভাষাটা আমরা পরিপূর্ণভাবে তার মনের ভাব প্রকাশ করতে পারি, বুঝতে পারি, তার মনের ভাবগুলো আমরা বুঝতে পারি। এটা আমি ছোট একটা শিশু দিয়ে বললাম। এরপর দেখো শিশু না, দেখা যায় কি 1000 বছর আগে বা 1000 বছর কেন, আমাদের সময়ে যখন গ্রামে শুনতাম যে কিছু মানুষ একসময় রিক্সাকে রিস্কা বলতো, তারপরে এই রিক্সা থেকে ধীরে ধীরে রিক্সা হয়ে গেল। তারা কিন্তু মনের ভাব ঠিকই প্রকাশ করতে পেরেছে। ভাষার কিন্তু মূল উদ্দেশ্যই যে আমরা আমাদের মনের ভাবকে সুন্দরভাবে অন্যের কাছে প্রকাশ করতে পারবো। তাহলে আমরা যে ভাষাই বলি না কেন, শব্দগুলো যদি বোধগম্য হয় তাহলে সেটা ভাষার মধ্যেই পড়ে। কিন্তু ধীরে ধীরে এই শব্দগুলোই মানুষের মুখে মুখে পরিবর্তন হতে থাকে। দেখা যায় আমি একভাবে একটা শব্দের উচ্চারণ করছি, অন্য একভাবে করছে, তুমি হয়তো আরেকভাবে করছো। এইভাবেই কিন্তু মানুষের মুখে মুখে এই ভাষার ধ্বনিগুলো পরিবর্তন লাভ করে। বাংলা ভাষার আগেও এদেশে ভাষা ছিল, যে ভাষায় এদেশের মানুষ কথা বলতো, গান গাইতো, কবিতা বানাতো। মানুষের মুখে মুখে বদলে যায় ভাষার ধ্বনি। লাইনটাকে মার্ক করে নিব, মানুষের মুখে মুখে বদলে যায় ভাষার ধ্বনি, রূপ বদলে যায় শব্দের, বদল ঘটে অর্থের। অনেক দিন কেটে গেলে মনে হয় ভাষাটি একটি নতুন ভাষা হয়ে উঠেছে। সে আর ভাষার বদল ঘটবে বলে জন্ম হয়েছে নতুন এক ভাষার। আজ থেকে 100 বছর আগে কারো স্পষ্ট ধারণা ছিল না বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে। তাহলে 100 বছর আগেও আমরা জানতাম না যে বাংলা ভাষাটা জন্ম হয়েছে কোন ভাষা থেকে। কেউ জানতো না এর বয়স কত। সংস্কৃত ভাষার অনেক শব্দ বাংলায় ব্যবহৃত হয় বলে একদল লোক মনে করতেন যে হয়তোবা সংস্কৃত ভাষাই বাংলার জননী। তাহলে এটা তোমাদের মাঝে মাঝে চলে আসে একটা অনুধাবনমূলক প্রশ্ন যে কেন বাংলাকে সংস্কৃতকে বাংলা জননী বলা হয়েছে বা বাংলাকে সংস্কৃতের মেয়ে বলা হয় কেন। তো এখানে বোঝা যাচ্ছে যে 100 বছর আগেও যখন আমাদের স্পষ্ট ধারণা ছিল না, তখন একদল লোক ভাবতো যে আসলে হয়তো বা সংস্কৃত শব্দের ব্যবহার বাংলা ভাষায় বেশি, তাই বাংলা ভাষাটি জন্ম হয়েছে সংস্কৃত ভাষা থেকে, সেজন্য বাংলাকে সংস্কৃতের মেয়ে বলা হয়েছে। তবে দুষ্টু মেয়ে যে মায়ের কথা মতো চলেনি, না চলে চলে অন্যরকম হয়ে গেছে, মানে তার নিয়ম কানুনগুলো পরিবর্তন হয়ে গেছে। দেখা যায় কি মায়ের থেকে যখন সন্তানের জন্ম হয় সেই সন্তানের ক্যারেক্টারিস্টিকগুলোর সাথে মায়ের ক্যারেক্টারিস্টিকগুলো অনেকগুলোই মিলে যায়। তবে দেখা গেছে কি যে সংস্কৃত ভাষার যে নিয়ম কানুনগুলো রয়েছে সেই নিয়ম কানুনের সাথে বাংলা ভাষার নিয়ম কানুনগুলোর কোনো মিল নেই। এর কারণ হিসেবে বলা হয়েছে যে যেহেতু বাংলা সংস্কৃতির দুষ্টু মেয়ে, সে তার নিয়ম রীতিগুলোকে না মেনেই নিজের মতো করে চলাচল করেছে বা নিজের মতন করে পরিবর্তন হয়েছে, এজন্য এ দুটো ভাষার মধ্যে মিল নেই। তবে 19 শতকে এসে আর একদল লোক মনে করেন যে না, বাংলার সাথে সংস্কৃতের সম্পর্কটা অনেক দূরের। মানে তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম একদল লোক মনে করলো যে সংস্কৃত থেকেই বাংলা ভাষার উৎপত্তি। ঠিক 19 শতকে এসে আরেক দল লোক মনে করলো যে না, বাংলা ভাষার উৎপত্তি সংস্কৃত থেকে নয়। এর পিছনে তারা অনেক রিজন দেখিয়েছে, সেই রিজনগুলো আমরা কিছুক্ষণের মধ্যে জানতে পারবো। তাদের মতে বাংলাটি সংস্কৃত কন্যা নয়, অর্থাৎ সরাসরি সংস্কৃত ভাষা থেকে উৎপত্তি ঘটেনি বাংলার, ঘটেছে অন্য কোনো ভাষা থেকে। সংস্কৃত ছিল উঁচু শ্রেণীর মানুষের লেখার ভাষা। তাহলে
আমরা প্রথমে বলে নিয়েছিলাম যে ভাষার পরিবর্তনগুলো মানুষের মুখে মুখে ঘটে। আমি একটা শব্দকে একভাবে উচ্চারণ করব, আরেকজন আরেকভাবে উচ্চারণ করবে, এভাবে উচ্চারণের পদ্ধতিগুলো চেঞ্জ হতে হতে একসময় সেই পুরো শব্দটাই চেঞ্জ হয়ে যায়। তো এখানে যেহেতু বলাই হয়েছে যে একসময় সংস্কৃত ভাষাটা উচ্চ শ্রেণীর মানুষের লেখার ভাষা হিসেবে ব্যবহৃত হতো, তা আমি যখন লিখবো লেখার পরিবর্তনটা ঘটবে না। তো এজন্যই এই 19 শতকে এসে তারা ভেবেছে যে না, আসলে সংস্কৃত ভাষা থেকে বাংলার উৎপত্তি ঘটেনি, কারণ এটা কথ্য ভাষা ছিল না, মানে মানুষ এটা মুখে বলতো না, কথা বলতো মানুষেরা নানা রকম প্রাকৃত ভাষায়। তাহলে মানুষ মুখের যে ভাষাটা ছিল, যে কথা বলতো যে ভাষায়, সেই ভাষাটার নাম ছিল প্রাকৃত ভাষা। প্রাকৃত ভাষা হচ্ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কথ্য ভাষা, মানে মানুষ কথা বলতে যে ভাষাটাকে ব্যবহার করে সেই ভাষা। তারা বিশ্বাস করতেন যে সংস্কৃত থেকে নয়, প্রাকৃত ভাষা থেকেই উদ্ভব ঘটেছে বাংলা ভাষার। তাহলে এর পেছনের রিজনটা হচ্ছে যে প্রাকৃত ভাষা যেহেতু মানুষের মুখের ভাষা ছিল, আর যেহেতু ভাষার পরিবর্তন মানুষের মুখে মুখেই হয়ে থাকে, তাহলে প্রাকৃত ভাষা থেকেই বাংলা ভাষার উদ্ভব ঘটেছে। কিন্তু নানা রকম প্রাকৃত ছিল ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে, মানে এই প্রাকৃত ভাষা যে মানুষ মুখের ভাষা হিসেবে ব্যবহার করত, তার মধ্যে অনেক রকম ভেদ ছিল। যেমন বর্তমান সময়ে এসে আমরা যে বাংলা ভাষায় কথা বলি, আমাদের অঞ্চলে দেখা যায় কি উত্তরবঙ্গের মানুষ যেরকম ভাষায় কথা বলে সেটাও বাংলা ভাষা, আবার দেখা যায় যে দক্ষিণবঙ্গের মানুষ যেভাবে কথা বলে সেটাও বাংলা ভাষা, মানে গ্রামাঞ্চলের মানুষগুলো যে ভাষায় কথা বলছে সেটাও বাংলা ভাষা। কিন্তু তারপরও এই বাংলা ভাষার মধ্যে রয়েছে বিভিন্ন রকমের ডিফারেন্স, দেখা যায় এক এক অঞ্চল ভেদে এক এক রকম ভাষা, আঞ্চলিক ভাষা রয়েছে। তো এগুলোও বাংলা ভাষার অন্তর্গত। ঠিক ওই সময়ও এমন ছিল যে প্রাকৃত ভাষাটা মানুষের মুখের ভাষা ছিল, কথ্য ভাষা ছিল, কিন্তু তারপরেও অঞ্চলভেদে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল জুড়ে রয়েছিল এই প্রাকৃত ভাষার বিভিন্ন নানা রকম ফের। তাহলে কোন প্রাকৃত থেকে উদ্ভব ঘটেছিল বাংলার? তাহলে প্রথমে একদল লোক মনে করলো যে বাংলা ভাষার তাহলে প্রাকৃত ভাষা থেকে এসেছে, কিন্তু আবার তাদের মধ্যে প্রশ্ন থেকে গেল যে আসলে তাহলে প্রাকৃতের কোন প্রাকৃত থেকে আসলে উদ্ভব ঘটেছিল বাংলার? এ সম্পর্কে আমাদেরকে প্রথমে স্পষ্ট মত প্রকাশ করেন জর্জ আব্রাহাম গ্রিয়ারসন। জর্জ আব্রাহাম গ্রিয়ারসনের মতে বহু প্রাকৃতের একটি নাম মাগধী প্রাকৃত। এই মাগধী প্রাকৃতের কোনো পূর্বাঞ্চলীয় রূপ থেকে জন্ম নেয় বাংলা ভাষা। পরে বাংলা ভাষার উদ্ভব বিকাশের বিস্তৃত ইতিহাস সম্পর্কে আলোচনা করেন ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়। আমাদের চোখে স্পষ্ট ধরা দেয় বাংলা ভাষার ইতিহাস। তাহলে জর্জ আব্রাহাম গ্রিয়ারসন প্রথমে স্পষ্ট মত প্রকাশ করেন যে মাগধী প্রাকৃত থেকেই বাংলা ভাষার জন্ম হয়েছে, মাগধী প্রাকৃতের একটা পূর্বাঞ্চলীয় রূপ থেকে। পরবর্তীতে এসে আরও স্পষ্টভাবে সুনির্দিষ্টভাবে আমাদের কাছে বাংলার উদ্ভব আর বিকাশ সম্পর্কে যে ইতিহাস তা তুলে ধরেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তিনি আমাদেরকে বলেন, যে ইতিহাসটি বলেন, সেই ইতিহাস বলার জন্য আমাদেরকে এখন পিছিয়ে যেতে হবে, অনেকটা সময় পিছিয়ে যেতে হবে, অন্তত কয়েক হাজার বছর আগে। তাহলে একটা ভাষার জন্ম সম্পর্কে আলোচনা করাটা এত অল্প সময়ের ব্যাপার না। অবশ্যই একটা ভাষা যেমন জন্ম নিয়েছে হাজার বছরের ব্যবধানে, ঠিক সেরকম সেই ভাষার ইতিহাস সম্পর্কে জানতে গেলে আমাদেরও পিছিয়ে যেতে হবে সেরকম হাজার হাজার কিছু বছর আগে। একসময় ইউরোপ এবং এশিয়ার বেশ কিছু ভাষার ধ্বনিতে শব্দে লক্ষ্য করা যায় গভীর মিল। এই ভাষাগুলো যে সব অঞ্চলে ছিল এখনও আছে, তার সবচেয়ে পশ্চিমে ইউরোপ এবং তার সবচেয়ে পূর্বে ভারত ও বাংলাদেশ। ভাষাতাত্ত্বিকেরা এ ভাষাগুলোকে একটি ভাষা বংশের সদস্য মনে করেন। তাহলে এখানে দেখা যাচ্ছে কি ইউরোপ আর এশিয়ার ভাষার মধ্যে বেশ কিছু মিল লক্ষ্য করা যায়। তো এই মিলগুলো লক্ষ্য করা যায় সেই ভাষাগুলোকে সবগুলোকে একত্রিত করে ভাষাতাত্ত্বিকরা একটা ভাষা বংশের আওতায় ফেলে, মানে তাদেরকে একটা দলে বিভক্ত করা হয় যে তারা একটা দলের। এই ভাষা বংশটির একটা নাম দেওয়া হয়। এই ভাষা বংশটির নাম হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ বা ভারতীয় ইউরোপীয় ভাষা বংশ। ইন্দো ইউরোপীয় ভাষা বংশে আছে অনেকগুলো ভাষা শাখা, যার একটি হচ্ছে ভারতীয় আর্য ভাষা। তাহলে প্রথমেই সেই ইন্দো ইউরোপীয় ভাষাগুলোর মধ্যে যে প্রথম যেটা আছে তাকে বলা হচ্ছে কি যে ভারতীয় আর্য ভাষা, তার একটা শাখা হচ্ছে ভারতীয় আর্য ভাষা। তো এই ভারতীয় আর্য ভাষার আবার প্রাচীন যে ভাষাগুলো রয়েছে সেগুলোকে আবার প্রাচীন ভারতীয় আর্য ভাষা হিসেবে নামকরণ করা হয়েছে। প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীন রূপ পাওয়া যায় ঋগ্বেদের মন্ত্রগুলোতে।
তাহলে একসময় এই ঋগ্বেদের মন্ত্রগুলো লিখিত হতো প্রাচীন ভারতীয় আর্য ভাষাতে। এগুলো সম্ভবত লিখিত হয়েছিল যীশুখ্রিস্টের জন্মেরও 1000 বছর আগে, অর্থাৎ 1000 খ্রিস্টপূর্বাব্দে। তাহলে ঋগ্বেদের এই মন্ত্রগুলো লিখিত হয়েছিল প্রাচীন ভারতীয় আর্য ভাষায়, আর এটা লিখিত হয়েছিল যীশুখ্রিস্টেরও জন্মের প্রায় 1000 বছর আগে। বেদের শ্লোকগুলোকে পবিত্র বিবেচনা করে তার অনুসারীরা সেগুলোকে মুখস্থ করে রাখত। শতাব্দীর পর শতাব্দী কেটে যেতে থাকে, মানুষ দৈনন্দিন জীবনে যে ভাষা ব্যবহার করত তা বদলে যেতে থাকে। একসময় সাধারণ মানুষের কাছে দুর্বোধ্য হয়ে ওঠে বেদের ভাষা বা বৈদিক ভাষা। তাহলে ওই যে ঋগ্বেদের যে মন্ত্রগুলো ছিল, যে ভাষায় লিখিত হতো, পরবর্তীতে সেই ভাষার নাম দেওয়া হয় বৈদিক ভাষা বা বেদের ভাষা। এই ভাষাটাকে মানুষ মুখস্থ করে রেখেছিল এবং মানুষ তাদের নিজস্ব প্রয়োজনে ব্যবহার করত। কিন্তু ধীরে ধীরে দেখা গেল কি এই ভাষার ব্যবহারটা বদলে যেতে থাকে এবং একসময় এসে মানুষের কাছে এটা দুর্বোধ্য হয়ে ওঠে। দুর্বোধ্য শব্দের অর্থ হচ্ছে মানুষের বোধগম্য আর থাকে না। কিন্তু ভাষার যেহেতু প্রধান উদ্দেশ্যই মানুষের মনের ভাবকে প্রকাশ করা, বুঝতে পারা, তো এখানে কিন্তু বৈদিক ভাষার সেই উদ্দেশ্যটা থাকে না। কারণ হচ্ছে বৈদিক ভাষাকে মানুষ আর বুঝতে পারে না। তখন একদল ব্যাকরণবিদ তারা করেন কি, বিভিন্ন ধরনের নিয়ম কানুন বিধিবদ্ধ করে একটা মানসম্পন্ন ভাষার সৃষ্টি করেন। এই ভাষার নাম দেওয়া হয় সংস্কৃত ভাষা, অর্থাৎ বিধিবদ্ধ পরিচালিত শুদ্ধ ভাষা। তার সংস্কৃত শব্দের অর্থ হচ্ছে বিধিবদ্ধ পরিচালিত এবং শুদ্ধ ভাষা। খ্রিস্টপূর্ব 400 অব্দের আগেই এই ভাষা বিধিবদ্ধ হয়। তাহলে দেখা যাচ্ছে কি যে সংস্কৃত ভাষার তৈরি হলো, উদ্ভব হলো খ্রিস্টপূর্ব মানে যীশুখ্রিস্টের জন্মেরও প্রায় 400 বছর আগে। যিশুর জন্মের আগেই পাওয়া যায় ভারতীয় আর্য ভাষার 3টি স্তর। তাহলে যীশুখ্রিস্টের জন্মের আগে যে সময়টুকু ছিল, এই সময়ের মধ্যে ভাষার মধ্যে 3টে স্তর পাওয়া যায়। ভারতীয় যে আর্য ভাষা ছিল তারই 3টি স্তর। প্রথম স্তরটাকে বলা হচ্ছে বৈদিক বা বৈদিক সংস্কৃত। খ্রিস্টপূর্ব 1200 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 800 অব্দ পর্যন্ত এই ভাষার সময়কাল ছিল। এরপর পাওয়া যায় সংস্কৃত। খ্রিস্টপূর্ব 800 অব্দের দিকে এটি সম্ভবত বিধিবদ্ধ হতে থাকে এবং খ্রিস্টপূর্ব 400 অব্দের দিকে ব্যাকরণবিদ পাণিনির হাতে চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়। তাহলে আমরা এর আগে দেখলাম যে সংস্কৃত ভাষাকে ব্যাকরণবিদরা বিভিন্ন নিয়মকানুন বিধিবদ্ধ করে তৈরি করেন। তো এই ব্যাকরণবিদ একজন ছিলেন, তার নাম ছিল পাণিনি। তো এই পাণিনি চূড়ান্তভাবে এই নিয়ম কানুনগুলোকে বিধিবদ্ধ করেছিলেন। বৈদিক ও সংস্কৃতকে বলা হয় প্রাচীন ভারতীয় আর্য ভাষা। তাহলে এই যে দুটো ভাষা আমরা দেখলাম, একটা ছিল বৈদিক ভাষা, পরবর্তীতে আসছিল সংস্কৃত ভাষা। এই বৈদিক আর সংস্কৃতকে আবার এই দুটো স্তরকে একসাথে করে নাম দেওয়া হয়েছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা। প্রাকৃত ভাষাগুলোকে বলা হয় মধ্য ভারতীয় আর্য ভাষা। তাহলে শেষ স্তরের নাম ছিল প্রাকৃত। এই প্রাকৃত ভাষাকে আবার নামকরণ করা হয়েছে মধ্য ভারতীয় আর্য ভাষা। মোটামুটিভাবে খ্রিস্টপূর্ব 450 অব্দ থেকে 1000 খ্রিস্টাব্দ পর্যন্ত এই ভাষাগুলো কথ্য ও লিখিত ভাষারূপে ভারতের বিভিন্ন স্থানে প্রচলিত থাকে। এই প্রাকৃত ভাষাগুলোর শেষ স্তরের নাম অপভ্রংশ, অর্থাৎ যা বিকৃত হয়ে গেছে। তো এই প্রাকৃতিক ভাষারও আবার কিছু স্তর থাকে, সেই স্তরগুলোর মধ্যে শেষ স্তরটির নাম হচ্ছে অপভ্রংশ। এই অপভ্রংশ শব্দটির অর্থ হচ্ছে যা বিকৃত হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। বিভিন্ন অপভ্রংশ থেকে উৎপন্ন হয়েছে নানান আধুনিক ভারতীয় আর্য ভাষা, যেমন বাংলা, হিন্দি, গুজরাটি, মারাঠি, পাঞ্জাবি প্রভৃতি ভাষা। তাহলে এই প্রাকৃত ভাষার অপভ্রংশ থেকেই তাহলে কি ভাষা আসলো? বাংলা, হিন্দি, গুজরাটি, মারাঠি এবং পাঞ্জাবি ভাষা। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় মনে করেন পূর্ব মাগধী অপভ্রংশ থেকে উদ্ভব হয়েছে বাংলা, আসামি আর উড়িয়া ভাষা। তাহলে এই ডক্টর সুনীতি কুমারের মতামতটিকে বলার জন্য আমাদেরকে কত আলোচনা করতে হলো। তো এই পুরো আলোচনাটাই ছিল বাংলা ভাষার ইতিহাস, জন্মের যে ইতিহাস, সেই ইতিহাসটি। এই বাংলার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে আসামি আর উড়িয়ার। আর কয়েকটি ভাষার ঘনিষ্ঠ এবং আত্মীয়তা রয়েছে, যেমন এগুলোর মধ্যে আসলে কিছু মিল পাওয়া যায়, দুটো শাখা থেকে মিলগুলো পাওয়া যায়। যে এই ভাষাগুলোর মধ্যে হচ্ছে মৈথিলি, তারপর মাগধী, ভোজপুরিয়া, এগুলো ভাষারও মিল রয়েছে। তো দেখা গেল কি ডক্টর
সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের এই স্পষ্ট মতবাদের পরেও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর একটু আপত্তি থেকে যায় এর উৎপত্তি নিয়ে। তিনি একটুখানি ভিন্ন মত প্রকাশ করেন। তিনি বলেন যে একটি প্রাকৃতের নাম বলেন, সেটি হচ্ছে গৌরী প্রাকৃত। তো তিনি মনে করেন যে গৌরী প্রাকৃতের পরিণত অবস্থা গৌরী অপভ্রংশ থেকে উৎপত্তি ঘটেছে বাংলা ভাষা। এখন ক্লাসের এমন একটা পর্যায়ে যেখানে আমি তোমাদেরকে আজকের কিছু এই পাঠটার মূল্যায়ন করবো। দ্যাট মিনস আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করব, যে প্রশ্নের আনসারটা তোমরা করলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা ঠিকঠাক মতো আজকের প্রবন্ধটা বুঝতে পেরেছো। তো বেশি না, দেখো আমি বোর্ডে মাত্র 3টি প্রশ্ন লিখে রেখেছি তোমাদের জন্য। তো আমি চাচ্ছিলাম যে আমি তোমাদেরকে প্রশ্নগুলো করব, তো যারা যারা পারবে সবাই হাত উঠাবে, একসাথে সবাই আনসার করার চেষ্টা করবে না, ঠিক আছে? তো শুধুমাত্র যারা পারবে তারাই হাত উঠাবে, আর আমি আশা করব সবাই এই প্রশ্নগুলোর উত্তর তোমরা সুন্দর মতো পারবে আর কি। তো প্রথম প্রশ্নটা দেখো, বলা আছে যে অনেকেই কোন ভাষাকে বাংলার জননী মনে করত? কে পারবে তারা একটু হাত উঠাও। আচ্ছা, ফার্স্ট বেঞ্চ থেকে তুমি বলো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তোমার প্রশ্নের উত্তর একদম সঠিক, যে অনেকে সংস্কৃত ভাষাকে বাংলার জননী মনে করত। আমরা প্রথম দিকে এটা পেয়েছিলাম, প্রবন্ধের প্রথম দিকের যে আলোচনা, সেই আলোচনার মধ্যে আমরা এই প্রশ্নের উত্তরটা পেয়েছিলাম। ওকে, আমরা নেক্সট প্রশ্ন চলে যাই, বেশি সময় আমরা নষ্ট করব না। উঁচু শ্রেণীর মানুষের লেখার ভাষা কি ছিল? আচ্ছা ঠিক আছে, তুমি বলো উঁচু শ্রেণীর মানুষের লেখার ভাষা কি ছিল? ইয়েস, রাইট, উচ্চ শ্রেণীর মানুষের লেখার ভাষা ছিল সংস্কৃত। তাহলে এটা নিয়েও আমরা প্রবন্ধে ডিটেলস আলোচনা করেছি। তো অনেকে হাত উঠিয়েছিল, আমার খুব ভালো লাগলো। প্রশ্ন দুটোর আনসারে তোমরা প্রায় সবাই জানো। এবার তৃতীয় যে প্রশ্নটা, এটা আরও বেশি সহজ। আমি আশা করছি একজনও হাত উঠানো মিস করবে না, মানে সবাই জানো তোমরা প্রশ্নের উত্তরটা। দেখো, সাধারণ মানুষের মুখের ভাষা কি ছিল? আচ্ছা তুমি বলো লাস্ট বেঞ্চ থেকে। রাইট, সাধারণ মানুষের মুখের ভাষা ছিল প্রাকৃত। তাহলে এই ছিল আমাদের আজকের মাত্র 3টে প্রশ্ন আমি তোমাদের করতে চেয়েছিলাম। 3টে প্রশ্ন শেষ হয়ে গেল, আর সেই সাথে আমি বুঝতে পারলাম যে হ্যাঁ তোমরা খুব সুন্দরভাবে আমার প্রবন্ধটা আজকে বুঝতে পেরেছো। তো সবাই আমরা এখন এই ক্লাসে নেক্সট পর্যায়ে ক্লাসের আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখন একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব, তারপরে এর মধ্যে দিয়ে আমাদের ক্লাসটি আজকে শেষ হয়ে। এখন কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি যে তোমাদের নমুনা সৃজনশীল প্রশ্নটি আমি দেখাতে চেয়েছিলাম। তো আজকে নমুনা সৃজনশীল প্রশ্নটি আমি তোমাদেরকে ডিটেলসে আলোচনা করে দিব, কিন্তু এটার উত্তরটা আমি ডিটেলসে তোমাদেরকে বলবো না। মানে এটার গ নাম্বারটা, ঘ নাম্বারটা এত ইন ডিটেলসে বলবো না, কারণ আমরা প্রবন্ধটা খুব ভালোভাবে শিখে আসলাম। দেখা যাবে কি তোমরা প্রশ্নটা ভালো করে বুঝলে বা কয়টা স্টেপে লিখতে হয় এই জিনিসটুকু যদি জানা থাকে তোমাদের, সেক্ষেত্রে তোমরা নিজেরাই গ ঘ নাম্বার আনসার খুব সুন্দর করতে পারবে। আর ক নাম্বার খ নাম্বার জ্ঞানমূলক আর হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নের যে আনসারটা হয় সেটার ব্যাপারটুকু আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তাহলে আমরা এখন সৃজনশীল প্রশ্নে চলে যাব। পারমিতা 8ম শ্রেণীর ছাত্রী। একদিন বাংলা ব্যাকরণে ভাষার বিভিন্ন বৈশিষ্ট্য পড়ার সময় দুটো বৈশিষ্ট্যের দিকে তার নজর আটকে গেল। বৈশিষ্ট্যগুলো হলো, ক, ভাষা যত কঠিন শব্দ দিয়ে শুরু হোক না কেন ক্রমান্বয়ে ব্যবহারের ফলে তা সহজ ও সরল হয়ে ওঠে। যেমন চক্র থেকে চক্র, চক্র থেকে চাকা, চর্মকার থেকে চম্মকার, চম্মকার থেকে চামার, আবার হস্ত থেকে হন্ত, হন্ত থেকে হাত। একসময় এরকম সরলীকরণ হেতু হতে একটি নতুন ভাষারই উদ্ভব হয়। তাহলে আমরা প্রথম যে বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্যটা আগে একটু বুঝিয়ে দিই, তারপর আমরা দ্বিতীয় বৈশিষ্ট্য সম্পর্কে বলবো। এখানে বলা হয়েছে যে ভাষা কঠিন শব্দ হোক বা যে শব্দ দিয়ে শুরু হোক না কেন, এটার যে পরিবর্তনশীলতা, ক্রমান্বয়ে এটা যে পরিবর্তন হচ্ছে, ধীরে ধীরে পরিবর্তনটা আসলে সহজ হয়ে যাচ্ছে। পরিবর্তনের ফলে ভাষাটা কঠিন হচ্ছে, বোধগম্য হচ্ছে না তা না, এটা আমাদের কাছে ব্যবহারটা আরও বেশি সহজ হয়ে যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ চক্র শব্দটা একটু কঠিন একটা শব্দ, ধীরে ধীরে এটার পরিবর্তনশীলতার ফলে একটা শেষে এসে আমাদের কাছে যা পৌঁছলো চাকা, এই চাকা শব্দটা কিন্তু আমাদের কাছে অনেক বেশি সহজ।
তাহলে ভাষার পরিবর্তনশীলতা একসময় সরল করে তোলে ভাষাকে, মানে সহজ হয়ে যায় ভাষা। এরপর খ নম্বরে বলা আছে কালের পরিক্রমায় একটি ভাষা স্থানিক ও কালিক বিভিন্ন বৈশিষ্ট্য ধারণ করে বহুরূপী হয়ে ওঠে। মানে এখানে কালিক শব্দটার অর্থ হলো সময় সাপেক্ষ, স্থানিক হচ্ছে স্থানের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। যেমন ইন্দো ইউরোপীয় ভাষাবংশ থেকে সারা পৃথিবীতে বর্তমানে প্রায় ৩,৫০০-এর মতো ভাষা ছড়িয়ে পড়েছে। পারমিতা ভাবতে থাকে। তাহলে এখানে বলা হচ্ছে কি যে আমাদের কালের পরিক্রমায় মানে সময়ের সাপেক্ষে সময়ের পরিক্রমায় একটা ভাষা স্থান আর সময় ভেদে বিভিন্ন বৈশিষ্ট্য ধারণ করে বিভিন্ন রূপ ধারণ করে। যেমন আমরা বাংলা ভাষার কথা বলি, আমাদের এই বাংলাদেশেই কিন্তু বিভিন্ন বাংলা ভাষার মধ্যেও আবার রকমফের রয়েছে। আমরা আঞ্চলিক ভাষা সম্পর্কে জানি, বিভিন্ন অঞ্চলে গেলে দেখা যাবে বিভিন্ন ধরনের ভাষা, এক এক অঞ্চলে এক এক ধরনের ভাষা, ওগুলো কিন্তু সব কিছুই বাংলা ভাষারই অন্তর্গত। কিন্তু তাহলে দেখা যাচ্ছে কি স্থান ভেদে এই ভাষার পরিবর্তন রয়েছে, ভাষার একটু ভিন্ন রূপ রয়েছে। ঠিক এই ব্যাপারটা এখানে বলা হয়েছে যে স্থান আর কালের ভেদে মানে সময় ভেদে এই ভাষাগুলো একই ভাষা বিভিন্ন বৈশিষ্ট্যকে ধারণ করে একটু ভিন্ন রূপ প্রকাশ করে, একটু অন্য রকম হয়ে যায়। তো ইন্দো ইউরোপীয় যে ভাষা বংশ রয়েছে সেখান থেকে পৃথিবীতে প্রায় ৩,৫০০-এর মতো ভাষা ছড়িয়ে পড়েছে। মানে একটা ভাষা বংশ থেকে প্রায় ৩,৫০০-এর মতো ভাষা এই পুরো পৃথিবীর বুকে রয়েছে। তো এই ছিল আমাদের উদ্দীপকটি। আমার ধারণা উদ্দীপক তোমরা বুঝতে পেরেছো। সবসময় মনে রাখতে হবে যে উদ্দীপকটা তোমাদের ভালোভাবে বুঝতে হবে। উদ্দীপক ভালোভাবে না বুঝলে পরের প্রশ্নগুলো লিখতে তোমাদের জন্য কঠিন হয়ে যাবে। তাহলে প্রথম যে প্রশ্নটা রয়েছে আমাদের জ্ঞানমূলক যে প্রশ্নটা, সেটা হচ্ছে সংস্কৃত শব্দের অর্থ কী। তাহলে আমরা সংস্কৃত শব্দের অর্থ কী জ্ঞানমূলক প্রশ্ন আমরা এক লাইনে আমাদেরকে লিখতে হবে। সংস্কৃত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে মার্জিত, সংশোধিত বা পরিমার্জিত করা হয়েছে এমন। তাহলে আমরা একটা বাক্যে এটা লিখব। আমি তোমাদেরকে বলে দিচ্ছি আবার যে অবশ্যই তোমাদের একটা বাক্যে লিখতে হবে। একটা শব্দে লিখলেও হয়তো বা তোমাদের অনেক সময় মার্ক দিয়ে দেয়, কিন্তু অন্যের কপির সাথে তোমার কপির ভ্যারিয়েশনটা রাখতে হবে তোমাকে, কারণ তোমাদের মার্কসগুলোকে ক্যারি করতে হবে। ভালো একটা মার্ক ক্যারি করার জন্য তোমাদের কিন্তু অবশ্যই একটুখানি ভ্যারিয়েশন রাখতে হবে তোমাদের কপির মধ্যে। তাহলে আমরা এখানে একটা বাক্যে সুন্দর করে লিখব যে সংস্কৃত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে মার্জিত, সংশোধিত বা পরিমার্জিত করা হয়েছে এমন। এরপরে আসি আমরা দ্বিতীয় প্রশ্নে। সেখানে বলা আছে একদল লোক বাংলাকে সংস্কৃতের মেয়ে মনে করত কেন। এই বর্ণনাটা আমরা অনুধাবনমূলক প্রশ্নের বর্ণনার মধ্যেই পেয়ে গিয়েছিলাম, তারপরে তোমাদের সুবিধার্থে আমি আবার বলে দিচ্ছি। এখানে আমরা জ্ঞানের স্তরে লিখব সংস্কৃত ভাষার অনেক শব্দ বাংলা ভাষায় এসেছে, এ কারণে একদল লোক বাংলাকে সংস্কৃতের মেয়ে মনে করত। তাহলে এটা ছিল আমাদের জ্ঞান স্তরের জায়গাটুকু। এরপর অনুধাবনমূলকের জায়গায় আমরা গিয়ে মানে বর্ণনার মধ্যে দ্বিতীয় স্তরের বর্ণনায় আমরা লিখতে পারি যে একদল লোক মনে করতো যে বাংলা সংস্কৃতের দুষ্টু মেয়ে। সংস্কৃত শব্দ থেকে জন্ম হয়েছে বাংলার, তবে দুষ্টু মেয়ে মায়ের কথা মতো চলেনি, ফলে পরিবর্তন হতে হতে অন্যরকম হয়ে গেছে। তবে বাংলা ভাষার বিবর্তনের ক্ষেত্রে অধিকাংশ ভাষাবিদ এ মত স্বীকার করেননি। মানে তারা এই যে সংস্কৃত থেকে যে বাংলা জন্ম হয়েছে এই মতটা স্বীকার করেননি। এখানে ইচ্ছা করে তোমরা এই লাইনটুকু একটু অ্যাড করে দিয়ে দিতে পারো। ক্লাসের শেষ পর্যায়ে তো আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এরপরও যদি তোমাদের এই ক্লাসটি নিয়ে কোনো ধরনের কোনো কোয়ারি থাকে, কোনো কোয়েশ্চেন থেকে থাকে, তো তোমরা তোমাদের টিচার, সাবজেক্ট টিচার যারা আছেন তাদের কাছে কোশ্চেনটা করে ফেলো। তো আমার ধারণা তোমাদের আজকের ক্লাসের পর যারা মনোযোগ দিয়ে ক্লাসটি দেখেছো তাদের কারো কোনো প্রশ্ন থাকবে না। তো ভালো করে বইয়ের সাথে মিলিয়ে পড়বে, পুরো ঘটনাটাকে আত্মস্থ করার চেষ্টা করবে। ব্যাপারটা হচ্ছে যে ভাষার যে জন্মটা হলো, কিভাবে হলো, এগুলো স্টেপ বাই স্টেপ যদি মনে রাখো, এখান থেকে কোনো এমসিকিউ বা অন্য কোনো ধরনের প্রশ্ন আসলে তোমাদের একটুও কঠিন লাগবে না। কিন্তু শুধু যদি মুখস্থ করে চেষ্টা করো যে হ্যাঁ আমি কোনো রকমে পার করে দিব, তাহলে একটু কমপ্লিকেশনস থাকবে। এজন্য চেষ্টা করবে যে বুঝে পড়ার, সুন্দর করে বুঝে পড়ার, তাহলে তোমাদের সুন্দর মনে থাকবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঘরেই থেকো। আল্লাহ হাফিজ।